একটা দেশের সবচেয়ে বড় স্বপ্নগুলো কোথায় খুঁজে পাওয়া যেতে পারে বলুন তো? কোনো বিশাল সরকারি পরিকল্পনায়, বা হয়তো কোনো বড় নেতার ভাষণে? কিন্তু যদি বলি এর আসল নীলনকশাটা লুকিয়ে আছে ক্লাস 2 এর একটা সাধারণ বাংলা বইয়ের শিক্ষক সহায়িকায়। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন আজ এই অসাধারণ বিষয়টাই একটু ভেতর থেকে দেখি। এই যে স্কুলটা দেখছেন, বাইরে থেকে দেখতে আর 10টা সাধারণ স্কুলের মতোই, তাই না? কিন্তু এর ক্লাসরুমের ভেতরেই কিন্তু ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠছে। এখানেই একটা বিশাল জাতীয় লক্ষ্যকে একটু একটু করে বাস্তবে রূপ দেওয়া হচ্ছে। তো প্রশ্নটা হলো, একটা দেশ তার একদম শিশু নাগরিকদের ভবিষ্যতের কঠিন চ্যালেঞ্জগুলোর জন্য কিভাবে প্রস্তুত করে, কিভাবে তাদের তৈরি করে? উত্তরটা কিন্তু খুব সহজ, আবার খুব গভীর, আর সেটা লুকিয়ে আছে শেখানোর পদ্ধতির ভেতরে। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আসবে 2041 সালের শিক্ষা চ্যালেঞ্জ। এরপর সেই যুগান্তকারী শিক্ষক সহায়িকাটা নিয়ে আলোচনা করব। তারপর দেখব বর্ণমালার বাইরে গিয়ে কিভাবে শেখানো হচ্ছে, ক্লাসরুমের এর বাস্তব চিত্রটা কেমন, আর মূল্যায়নের নতুন ধারণাটাই বা কী। সবশেষে আমরা কথা বলবো শেখার ভবিষ্যৎ নিয়ে। তো প্রথমেই আসা যাক একদম মূল প্রসঙ্গে। এই যে নতুন শিক্ষাক্রম, এটা আসলে কোন বড় চ্যালেঞ্জকে সামনে রেখে তৈরি করা হয়েছে? দেখুন, এই কথাটা কিন্তু কোনো বানানো কথা না। এটা সরাসরি দ্বিতীয় শ্রেণীর বাংলা শিক্ষক সহায়িকার ভূমিকা থেকে নেওয়া। ভাবা যায়, এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে লক্ষ্যটা হলো 2041 সালের মধ্যে উন্নত দেশে পৌঁছানো এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করা। আর এর জন্য এমন একটা প্রজন্ম তৈরি করতে হবে যারা দেশকে একটা নিরাপদ, উন্নত আর উদ্ভাবনী পর্যায়ে নিয়ে যাবে। মানে ক্লাস 2 এর একটা বইয়ের সাথে দেশের ভবিষ্যৎকে সরাসরি জুড়ে দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হলো, এত বড় একটা লক্ষ্য পূরণ হবে কিভাবে? এর শুরুটা তো একটা নিখুঁত পরিকল্পনা দিয়ে হতে হবে, তাই না? আর এক্ষেত্রে সেই মাস্টার প্ল্যানটাই হলো এই শিক্ষক সহায়িকা। এই যে শিক্ষক সহায়িকা, এটাই হলো পুরো কৌশলের কেন্দ্রবিন্দু। এটা শুধু একটা গাইড বুক না, এটা আসলে পড়ানো এবং শেখার একটা নতুন দর্শন। এই বইটাতেই বলা আছে কিভাবে দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাসটা দেশের সেই বড় লক্ষ্যের একটা অংশ হয়ে উঠবে। তো এই নতুন দর্শনের সবচেয়ে বড় চমকটা কি? সবচেয়ে বড় পরিবর্তনটা হলো পুরনো দিনের সেই মুখস্থ বিদ্যার ধারণা থেকে পুরোপুরি সরে আসা। এই সহায়িকাটা ভাষা শেখানোর পদ্ধতিটাকেই একেবারে বদলে দিয়েছে। আর এই পরিবর্তনের মূল ভিত্তিটাই হল ভাষা সমগ্র পদ্ধতি বা হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ। ব্যাপারটা খুব সহজ। আগে যেমন আলাদা করে ক, খ বা একটা শব্দ মুখস্থ করানো হতো, এখন সেটা না। এখন পুরো বিষয়টাকে একটা অর্থপূর্ণ প্রেক্ষাপটে দেখা হচ্ছে। মানে আগে পুরো গল্পটা বোঝা, তারপর সেই গল্পের ভেতর থেকে শব্দ আর অক্ষরগুলোকে চেনা, ঠিক যেন একটা পাজেল মেলানোর মতো। এই যে দেখুন, পার্থক্যটা কতটা পরিষ্কার। পুরনো পদ্ধতিতে ছিল না বুঝে মুখস্থ করা, আর নতুন পদ্ধতিতে আছে একটা অর্থপূর্ণ প্রসঙ্গ। আগে শেখানো হতো আলাদা আলাদা অক্ষর আর ধ্বনি, আর এখন শেখানো হচ্ছে গল্পের মধ্যে থাকা শব্দ আর বাক্য। ফলে শিক্ষার্থীরা আর নিষ্ক্রিয় শ্রোতা থাকছে না, তারা শেখার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। আচ্ছা, তত্ত্ব তো অনেক হলো, কিন্তু বাস্তবে একটা ক্লাসরুমে যেখানে 7-8 বছরের বাচ্চারা পড়ছে, সেখানে এই নতুন পদ্ধতিটা আসলে কেমন দেখতে? চলুন ক্লাসরুমের ভেতরেই ঢোকা যাক। এর একটা খুব গুরুত্বপূর্ণ কৌশল হল ছবি বিশ্লেষণ। মানে পাঠ্য বইয়ের যে কোনো একটা ছবিকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসা। একটা সাধারণ ছবি হয়ে ওঠে শেখার সবচেয়ে মজার প্রথম ধাপ। ব্যাপারটা কিভাবে কাজ করে? শিক্ষক প্রথমে জিজ্ঞাসা করেন, ছবিতে কি দেখতে পাচ্ছ? এতে শিক্ষার্থীরা ছবিটা ছোট ছোট ডিটেল, কে কি করছে এগুলো নিয়ে কথা বলতে উৎসাহিত হয়। এর মূল লক্ষ্য হল ওদের মধ্যে আগ্রহ তৈরি করা এবং পাঠের বিষয়টাকে ছবির সাথে জুড়ে দেওয়া। আর সবচেয়ে বড় কথা, এতে ক্লাসের প্রত্যেকটা শিক্ষার্থী অংশ নিতে পারে। এবার আসি গল্প বা গদ্য পড়ানোর ক্ষেত্রে। এখানেও একটা দারুণ 3 ধাপের প্রক্রিয়া আছে। প্রথমত, পড়ার আগে শিক্ষক কিছু প্রশ্ন করে ওদের আগের জ্ঞান বা অভিজ্ঞতাকে জাগিয়ে তোলেন। এরপর পড়ার সময় শিক্ষক স্পষ্টভাবে পড়েন, আর শিক্ষার্থীরা সেটা অনুসরণ করে। মাঝে মাঝে তুমি হলে কি করতে এমন প্রশ্ন করা হয়, যাতে ওরা গল্পের ভেতরে ঢুকে যেতে পারে। আর সবশেষে পড়ার পরে কিছু অনুশীলনের মাধ্যমে পুরো বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়। এমনকি কবিতা পড়ানোর জন্য একটা নির্দিষ্ট 5 ধাপের পদ্ধতি আছে। প্রথমে শিক্ষক নিজেই সঠিক ছন্দ আর আভের সাথে পড়েন। এরপর শিক্ষকের সাথে সাথে সবাই মিলে পড়ে। তারপর যারা একটু পিছিয়ে আছে, শিক্ষক তাদের কয়েকজনকে নিয়ে আলাদা করে পড়েন। এরপর ক্লাসের একজন উৎসাহী শিক্ষার্থী একা পড়ে শোনায়।
আর সবশেষে আরেকজন শিক্ষার্থীর নেতৃত্বে পুরো ক্লাস একসাথে কবিতাটা পড়ে। ভাবুন তো, কি অসাধারণ একটা অংশগ্রহণমূলক প্রক্রিয়া। আচ্ছা, শেখানোর পদ্ধতি তো না হয় বদলে গেল, কিন্তু ছাত্রছাত্রীরা কেমন শিখছে সেটা মাপা হবে কিভাবে? তাদের অগ্রগতি কিভাবে মূল্যায়ন করা হবে? এখানেই কিন্তু এই সহায়িকাটা গতানুগতিক পরীক্ষা পদ্ধতির বাইরে গিয়ে একদম নতুন একটা ধারণা নিয়ে এসেছে। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই ধারাবাহিক মূল্যায়ন কোনো আলাদা পরীক্ষা না, এটা পড়ানো এবং শেখার প্রক্রিয়ারই একটা অবিচ্ছেদ্য অংশ। মানে শেখানোর সাথেই মূল্যায়নটা চলতে থাকে। তাহলে এই ধারাবাহিক মূল্যায়নের আসল লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের কোথায় দুর্বলতা আছে সেটা খুব তাড়াতাড়ি খুঁজে বের করা এবং সাথে সাথে তাদের সাহায্য করা। এখানে ফোকাসটা নম্বরের উপর নয়, বরং শিক্ষার্থীর সার্বিক বিকাশের উপর। নিশ্চিত করা যে প্রত্যেকটা শিক্ষার্থী যেন তার নিজের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। তাহলে এই যে এত কিছু, নতুন পড়ানোর ধরন, ছবি বিশ্লেষণ, নতুন মূল্যায়ন পদ্ধতি, এই সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত কি অর্জন করতে চাওয়া হচ্ছে? এই পুরো কৌশলের চূড়ান্ত লক্ষ্যটা কি? এর মূল লক্ষ্য হল এমন একটা প্রজন্ম তৈরি করা যারা হবে সক্রিয়, সৃজনশীল এবং আত্মবিশ্বাসী। এমন শিক্ষার্থী যারা 2041 সালের সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে। তাহলে পুরো বিষয়টা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি একটা জাতি তার ভবিষ্যৎ প্রজন্মকে এভাবেই যত্ন নিয়ে ধাপে ধাপে তৈরি করে, তাহলে শিক্ষা নিয়ে আমাদের যে প্রচলিত ধারণা, সেখান থেকে আমরা সবাই কি শিখতে পারি? ভাবার মতো একটা বিষয়, তাই না?